প্রিয় ছাত্রছাত্রীরা সবাইকে পলাশ ফিজিক্স চ্যানেলে স্বাগত। আজকের আমরা ধারকের সমবায় শিখব। এখন প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে ধারকের সমবায় কেন? কারণটা হচ্ছে আমরা যদি আমাদের ইউনিটগুলো অর্থাৎ পাঠ্যসূচির যে ইউনিটগুলো আছে সেগুলোকে লক্ষ্য করি, দেখব প্রথমে আছে স্থির তড়িৎ, স্থির তড়িতের শেষে আছে ধারক ও ধারকত্ব, আর তারপরের ইউনিটটা হচ্ছে প্রবাহী তড়িৎ। এখন আমরা বুঝতে পারবো যে প্রবাহী তড়িতে যে গাণিতিক সমস্যাগুলো আছে বা বিভিন্ন থিওরিগুলো আছে সেগুলো ভালো করে বুঝতে গেলে এই সমবায়টা খুব কাজে লাগে। আর যেহেতু সমবায়টা আমাদের ধারক ধারকত্ব থেকে শুরু হচ্ছে, তাই আমরা চেষ্টা করব ধারক ধারকত্বের যে সমবায়গুলো আছে সেগুলো একটু ভালো করে বুঝে নেওয়ার। আর এই বুঝে নেওয়ার ফলে আমাদের কি সুবিধা হবে? আমাদের সুবিধাটা হবে, আমরা যদি এখানে ধারক ধারকত্বের সমবায়টা ভালো করে বুঝে নিই, পরবর্তী অধ্যায় অর্থাৎ প্রবাহী তড়িৎটা বুঝতে সুবিধা হবে। ধারকের সমবায় যেমন হয়, পরবর্তীকালে আমরা দেখব প্রবাহী তড়িতে আছে রোধের সমবায়, রোধের সমবায়ও হয়। তা আমরা আপাতত ধারকের সমবায় কি ব্যাপারটা বুঝব আর বিভিন্ন ম্যাথামেটিক্স করার চেষ্টা করব। ম্যাথামেটিক্স করলে কি সুবিধা হবে? ম্যাথামেটিক্স করলে আমরা আরও ভালো করে সমবায়টা বুঝতে পারব। দেখো, ধারকের সমবায়, এই সমবায় শব্দটার অর্থ কি? সমবায় কথাটার অর্থ হচ্ছে একাধিক কোনো বস্তু একত্রিত হওয়া। মানে ধরো তোমরা 5 জন ছাত্র একত্রিত হলে, একটা গ্রুপ গঠন করলে, ইংরেজিতে বললে সেটাকে বাংলায় বলা হবে সমবায়। যেমন আমরা বিভিন্ন ক্লাস 10-এ বিভিন্ন গাণিতিক সমস্যা করতে গিয়ে শুনেছি যে কৃষি সমবায় সমিতি এই শব্দটার সঙ্গে পরিচিত, অর্থাৎ অনেক কৃষক একত্রিত হয়ে যে সমবায় গঠন করেছে, যে সংস্থা গঠন করেছে সেটাকে সমবায় বলে। সমবায় মানে কি? একাধিক বস্তু সংস্থা একত্রিত হওয়া। বস্তু বা ব্যক্তি হতে পারে, বস্তু সংস্থা একত্রিত হয়। একাধিক বস্তু সংস্থা একত্রিত হয়। এখন দেখো, সমবায় 2 ধরনের আছে। কি? একটা হচ্ছে শ্রেণী সমবায়, একটা সমান্তরাল সমবায়। আমরা প্রথমে শ্রেণী সমবায়টা বোঝার চেষ্টা করি। এ দিয়ে লিখি শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় জিনিসটা কি? তার আগে ধারকের চিহ্ন তো আমরা সবাই শিখেছি। ধারকের চিহ্নটা কেমন ছিল? এরকম দুটো প্যারালাল লাইন বা সমান্তরাল লাইন দ্বারা প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে দুটো বাহু, যদিও দুটো প্লেট। এটা যদি একটা ধারক হয়, এটা এ প্লেট আর একটা বি প্লেট, নাম যদি দিই এ প্লেট বি প্লেট। এটা হচ্ছে দুটো বাহু, এরকমভাবে থাকে। এখন ধারকের সমবায়ে কী হয়? শ্রেণী সমবায়ে এরকম একাধিক ধারক পরপর যুক্ত হবে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একাধিক ধারক পরপর যুক্ত হবে। মানে কেমন? ধরো এই একটা ধারক আছে, তার সঙ্গে আরেকটা ধারক, অর্থাৎ এই ধারকের এ প্লেট আর বি প্লেট, এই ধারকের এ প্লেট বি প্লেট এমনভাবে থাকলে এই ধারকের এ প্লেট বি প্লেট এইভাবে আছে। 3টে ধারক, 3টে ধারক এঁকেছি, নাম দিয়ে এদেরকে। এটা 1 নম্বর ধারক, এটা 2 নম্বর ধারক, এটা 3 নম্বর ধারক। আচ্ছা, এটা 4 নম্বর ধরে নিই, এটাও একটা ধরে নিই, 4টে ধারক। শ্রেণী সমবায় কখন হবে? যখন কোনো একটি ধারকের একটা প্লেটের সঙ্গে অপর একটি ধারকের বিপরীত প্লেটটা যুক্ত হবে। মানে কেমন? ধরো 1 নম্বর ধারকের বি প্লেটের সঙ্গে আমরা যদি তার দিয়ে কি করি, 2 নম্বর ধারকের এ প্লেটটা যুক্ত করে দিই। আবার 2 নম্বর ধারকের বি প্লেটের সঙ্গে যদি 3 নম্বর ধারকের এ প্লেটটা যুক্ত করি, আবার 3 নম্বর ধারকের বি প্লেটের সঙ্গে 4 নম্বর ধারকের এ প্লেটটা যদি যুক্ত করি, আমরা এই তারগুলোকে বক্ররেখা দ্বারা দেখিয়েছি। এরকম কিন্তু নয় বক্ররেখা দ্বারা দেখাতে হবে, এরকম নয়, সরল রেখা দ্বারাও প্রকাশ করা যায়। আসল কথা হলো যে 1 নম্বর ধারকের একটা প্লেটের সঙ্গে 2 নম্বর ধারকের অপর প্লেটটা যুক্ত করা হলো কি না, তার তো যেভাবে খুশি থাকতে পারে। এই যে সমবায়টা পরপর যুক্ত থাকে, এদেরকে কি বলা হয়? এই সমবায়টাকে আমরা বলি শ্রেণী সমবায়।
ধরছি যে এই প্রথম ধারকটা ধারকত্ব C1, মানে এর মান কিছু একটা দেওয়া থাকবে, এর ধারকত্ব C2, এর ধারকত্ব C3, এর ধারকত্ব C4, তিনজনের ধারকত্ব, এদের মান কিছু একটা করে দেওয়া থাকবে। আমরা দেখাতে পারি এই ধারকগুলো শ্রেণী সমবায়ে আছে, যেহেতু এদের তুল্য ধারকত্বের মান কত হবে। তুল্য ধারকত্ব যদি আমরা CS লিখি, তুল্য ধারকত্বকে আমরা যদি CS দ্বারা প্রকাশ করি, আমরা প্রমাণ করতে পারি CS এর মান কত হয়। 1/CS সমান আমরা দেখাতে পারি 1/CS সমান কত, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস 1/C4 এরকম হয়। এখানে তিনটে ধারক ছিল, চারটে ধারক ছিল বলে দেখিয়েছি, চারটে দিয়ে যে কটা ধারক থাকবে সমীকরণটা চলতেই থাকবে। ওই জন্য ডট ডট করে আমরা 1/CN দ্বারাও প্রকাশ করতে পারি তুল্য ধারকত্ব CS। এই হলো শ্রেণী সমবায়। এখন দেখো শ্রেণী সমবায় তো বুঝলাম কিভাবে হয়, তাদের তুল্য ধারকত্ব বের করলাম। এখন আমাদের বুঝতে হবে যে শ্রেণী সমবায়ে ধারকগুলো যুক্ত থাকলে তারা কিছু বৈশিষ্ট্য মেনে চলে, তাদের কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা বুঝে নিয়ে মনে রাখতে পারি, দেখব অঙ্ক করতে গেলে আরও আমাদের সুবিধা হবে। কি বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্যটা হচ্ছে ধারকগুলো যখন শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে প্রতিটি ধারকের আধান সমান হবে। আমি এখানটায় এক এক করে লিখে দিচ্ছি। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কী দাঁড়ালো? বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে একে ধারকগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে ধারকগুলির প্রতিটির আধান সমান হবে। অর্থাৎ আমরা যদি এই সমবায়কে একটা উৎসের সঙ্গে যুক্ত করি, কিভাবে যুক্ত করব তার জন্য আমাদের বুঝতে হবে আমরা ধারক এই সমবায়কে কিভাবে একটা উৎসের সঙ্গে যুক্ত করছি। দেখো এরকম একটা ধরলাম, এই কোষ যেটা নিয়েছি তার তড়িৎচালক বল কত E, বা বিভব পার্থক্য লিখতে পারি E অথবা V দ্বারাও লেখা যায়। যুক্ত করা হয়েছে সমবায়টাকে। আমরা দেখব এই যে কোষের সঙ্গে ধারকের সমবায়কে যুক্ত করলে প্রত্যেকটা কোষ আহিত হবে, প্রত্যেকটা ধারক আহিত হবে এবং প্রতিটি ধারকের আধান কী হবে? আধান কিন্তু সমান হবে। 2 নম্বর কি? প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পৃথক হবে। প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য পৃথক হয়। যদি অবশ্যই এখানটা একটা কথা উল্লেখ করা উচিত, বিভব পার্থক্য অর্থাৎ এর দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা যদি V1 দ্বারা লিখি, দেখি অন্য কালারে একটা কলম, এর দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা যদি V1 দ্বারা লিখি, এর দুই প্রান্তের বিভব পার্থক্য V2, এইভাবে চলতে থাকলে প্রত্যেকটা পৃথক হবে। অবশ্যই তখনই সম্ভব যখন এদের ধারকত্বগুলো আলাদা হবে। ব্র্যাকেটে লেখা উচিত প্রতিটি ধারকের ধারকত্ব পৃথক হলে, প্রতিটি ধারকের ধারকত্ব পৃথক হলে এটা সম্ভব, পৃথক হলে তবে প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আলাদা হবে। কিন্তু একটা কথা নিশ্চিত যে ধারকগুলির প্রতিটির আধান সমান হবে, এটা শিওর, এটা নিশ্চিত। সে তুমি ধারকত্ব আলাদা নাও আর না নাও, আধান সবার সমান হবে। কিন্তু বিভব পার্থক্য পৃথক হয় তখনই যখন কী হয়, এদের প্রত্যেকের ধারকত্ব আলাদা আলাদা হয়। 3 নম্বরে কি? ধারকগুলি শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে আমরা দেখাতে পারি তুল্য ধারকের আধান যা প্রতিটি ধারকের আধান তাই। তুল্য ধারকের আধান কার সঙ্গে সমান হবে? তুল্য ধারকের আধানটা যদি আমরা গণনা করতে পারি সেটা সমান হবে প্রতিটি ধারকের আধান, আর কি বৈশিষ্ট্য? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তুল্য ধারকত্ব যদি গণনা করে বের করি, এদের তুল্য ধারকত্ব এটা C1, এটা C2 ছিল, এটা C3 ছিল, এটা C4 ছিল,
যদি তুল্য ধারকত্ব বের করি দেখব তুল্য ধারকত্বের মান এদের প্রত্যেকের থেকেই ছোট, অর্থাৎ C1 এর মান যা তার থেকেও কম হবে তুল্য ধারকত্বের মান, C2 থেকেও কম হবে, C3 থেকে কম হবে, C4 এর থেকেও কম হবে। অর্থাৎ কি লিখতে পারি, তুল্য ধারকত্বের মান কি হয়, মান সবচেয়ে ছোটটার থেকে সবচেয়ে ছোট ধারকের থেকেও ছোট হয়, এর মানে কি, এর মানে আমরা যে ধারকগুলো পরপর যুক্ত করে শ্রেণী সমবায় পেয়েছি, এই যে ধারকগুলো পরপর যুক্ত করে শ্রেণী সমবায় পেয়েছি, এদের তুল্য ধারকের মান এদের মধ্যে সবচেয়ে ছোট যে তার থেকেও ছোট হবে। অর্থাৎ ধরো একটা উদাহরণ হিসেবে বলি, ধরো C1 এর মান 1 মাইক্রোফ্যারাড, C2 এর মান 5, C3 এর মান 4, C4 এর মান 7 মাইক্রোফ্যারাড। এই কটা ধারককে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। এখন তুল্য ধারকত্বের মান কত হবে, দেখব তুল্য ধারকত্বের মান এদের মধ্যে সবচেয়ে ছোট কে আছে, 1, তার থেকেও ছোট হবে, অর্থাৎ এদের তুল্য ধারকত্ব 1-এর থেকেও ছোট হয়, সেটা লেখা হলো 4 নম্বরে। 5 নম্বরে কি, 5 নম্বর হচ্ছে প্রতিটি ধারকের প্রতিটি ধারকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, প্রতিটি ধারকের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, V1 বা Q সমান কত C1 V1 সমান কত C2 V2 সমান কত C3 V3, এইভাবে চলতে থাকবে, C4 V4 যে কটা থাকবে। কেন, আমরা Q সমান কি জানি CV, তাহলে প্রথম ধারকের আধান কত হবে C1 ইন্টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য V1, এর কত হবে C2 V2, এর কত হবে 3 নম্বরে C3 V3, এর কত হবে C4 V4। এটা হলো প্রতিটি ধারকের ক্ষেত্রে আধান যেহেতু সমান হচ্ছে, আধানটাকে আমি কিউ লিখলাম, কিউর মান এর সঙ্গে সমান হবে। আর একটা জিনিস জানতে হবে যে আমরা ধারকগুলোকে কখন শ্রেণী সমবায়ে যুক্ত করি। দেখো আমরা যদি বর্তনীতে একটা ধারক ব্যবহার করে 5 ভোল্ট বা 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করি, তখন অনেক ক্ষেত্রে কি হয়, ধারকটা নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ একটা ধারকের দুই প্রান্তে 10 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করলে দেখা যায় ধারকের সহনসীমা বা বিভবের উচ্চসীমা অতিক্রম করায় ধারকটা নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, একটা ধারকের পরিবর্তে অনেকগুলো ধারক পরপর জুড়ে দেবো শ্রেণী সমবায়ে, দিলে কি হবে, এই বিভবটা ভাগ হয়ে যাবে, মোট বিভব প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে ভাগ হয়ে হয়ে প্রযুক্ত হবে, ফলে ধারকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। অর্থাৎ 6 নম্বরে আমরা লিখতে পারি, দেখো এই যে সমবায়ের দুই প্রান্তে কত বিভব পার্থক্য প্রয়োগ করেছি, V অথবা E, V সমান কত দেখাতে পারি, V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4, এইভাবে চলবে। যেহেতু এখানটা 4টে আছে তাই 4টে পর্যন্ত লেখা হয়েছে, যতগুলো থাকবে তত দূর পর্যন্ত থাকবে। সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কী হবে, প্রত্যেকটা ধারকের দুই প্রান্তে যে বিভব পার্থক্য হয়েছে তার সঙ্গে সমান হবে, তাদের যোগফলের সমষ্টির সমান হবে। 7 নম্বর বৈশিষ্ট্যটা কি, 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সমমানের n সংখ্যক ধারক শ্রেণী সমবায়ে থাকলে, অর্থাৎ এটারও মান C, এটারও মান C, এটারও মান, প্রত্যেকটা ধারকের মান C, আর এরা যদি শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, অর্থাৎ C মানের n সংখ্যক ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে কি হবে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে আমরা দেখাতে পারি, যুক্ত থাকলে কি দেখানো যায়, তুল্য ধারকত্ব CS সমান কত হয় C/N, ওই সূত্রে বসিয়ে দিলে কিন্তু চলে আসবে C/N। একটা জিনিস লক্ষ্য করে দেখো, তুল্য ধারকত্বের মান কটা ধারক আছে, n সংখ্যক ধারক আছে, সেই n দিয়ে ভাগ করে দিতে হচ্ছে, অর্থাৎ তুল্য ধারকত্বের মান কমে যায়। আমাদের যখন কোথাও ধারকের মান কমানোর প্রয়োজন হয় তখন আমরা কি করি, ধারকগুলিকে শ্রেণী সমবায়ে যুক্ত করি। 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্যটা কি, যদি কেবলমাত্র দুটো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, অর্থাৎ 8 নম্বরে দুটি ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে, শ্রেণী
সমবায়ে যুক্ত থাকলে, মানে কেমন, ছবিটা একটু আঁকি। এখানটা তো 4টে ধারক ছিল, যদি 2টো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত থাকে, দেখো 2টো ধারক শ্রেণী সমবায়ে থাকার মানে এই একটা ধারক আর এই একটা ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে। এর ধারকত্ব C1, এর ধারকত্ব C2। এদের তুল্য ধারকত্ব কত হবে? ফর্মুলা অনুযায়ী জানি, সূত্র অনুযায়ী জানি 1/CS সমান কত, 1/C1 প্লাস 1/C2। লসাগু করলে কত আসবে, 1/CS সমান কত, C1 C2 লসাগু, এটা কত C2 প্লাস C1। উল্টে দিলে দেখো CS সমান কত হচ্ছে, C1 C2 বাই C1 প্লাস C2। অর্থাৎ কি মজার বিষয় হলো, ভালো করে লক্ষ্য করে দেখো, 2টো ধারক যদি শ্রেণী সমবায়ে থাকে তাদের তুল্য ধারকত্ব কত হচ্ছে, C1 ইন্টু C2, অর্থাৎ ধারকত্ব দুটোর গুণফল বাই C1 প্লাস C2, ধারকত্ব দুটোর যোগফল। কেমন, একটা উদাহরণ দিলে আরও পরিষ্কার হয়ে যাবে। ধরো এখানে একটা ধারক আছে, এই একটা ধারক আর এই একটা ধারক, এর মান হচ্ছে 6 মাইক্রোফ্যারাড আর এর মান হচ্ছে 3 মাইক্রোফ্যারাড। হলো, এখন দেখো ধারক দুটো কি সমবায়ে যুক্ত আছে, আমরা দেখতে পাচ্ছি ধারক দুটো শ্রেণী সমবায়ে যুক্ত আছে। বললো এদের তুল্য ধারকত্ব বের করতে। এই যে দুটো ধারক শ্রেণী সমবায়ে যুক্ত আছে তাদের তুল্য ধারকত্ব আমরা এই সূত্রে বসিয়ে করতে পারি, অথবা মানে কেউ এরকমভাবে করতে পারে 1/CS সমান 1-এর 6 যুক্ত 1-এর 3, তারপর এটা লসাগু করবে 6 আর 3-এর লসাগু 6, এটা 1 এটা 2, এরপরে কি আসবে 1/CS সমান আসবে 3-এর 6 মানে 1-এর 2, তাহলে CS সমান কত করে দেবে 2। এইভাবে বের করতে পারে, অথবা এই সূত্রটা প্রয়োগ করলে কত তাড়াতাড়ি চলে আসবে। দেখো আমরা দেখতে পাচ্ছি যদি 2টো ধারক শ্রেণী সমবায়ে থাকে তুল্য ধারকত্ব কী হয়, গুণফল বাই যোগফল, অর্থাৎ CS সমান গুণফল 6 গুণ 3, এই যে C1 ইন্টু C2 বাই C1 প্লাস C2 করলে কত আসছে, দেখো আসছে 18/9 সমান কত 2 মাইক্রোফ্যারাড চলে এলো। এইভাবেও বের করতে পারে সূত্র থেকে, বা এই সরাসরি একটা ছোট্ট মতো সূত্র এখান থেকে করতে পারো তোমরা। বুঝতে পারলাম, এই সূত্রটা কিন্তু কেবলমাত্র 2টো ধারকের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ 2টো ধারক শ্রেণী সমবায়ে থাকলে। যদি 3টে ধারক থাকে, কেউ এরকম লিখলো যে 3টে ধারক থাকলে CS সমান হবে C1 ইন্টু C2 ইন্টু C3 বাই C1 প্লাস C2 প্লাস C3, এটা কিন্তু হবে না, এটা হবে না। তোমরা দেখবে এটা সরল করলে কখনো এরকম দেখতে আসবে না, এটা 2টো ধারকের ক্ষেত্রে প্রযোজ্য। এই হলো শ্রেণী সমবায় এবং শ্রেণী সমবায়ের কিছু বৈশিষ্ট্য। এরপরে আমরা জানবো সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায়ে কী ছিল, একটা ধারকের এক বাহুর সঙ্গে অপর বাহু অন্য ধারকের অপর বাহু যুক্ত ছিল। সমান্তরাল সমবায়ে কী হয়, সমান্তরাল সমবায়ে প্রত্যেকটা ধারকের এ প্রান্তগুলো বা এ বাহুগুলো বা এ পাতগুলো একই বিন্দুতে যুক্ত থাকে, আর বি প্রান্তগুলো অপর বাহুগুলো বিন্দুতে যুক্ত থাকে। কেমন, একটা ছবি আঁকলে আরও পরিষ্কার হবে ব্যাপারটা। এবার আমরা শিখব বি দিয়ে কি শিখব, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় কেমন, দেখো এই একটা ধারক ধরলাম, এর এ পাত এটা, বি পাত এটা, এই একটা ধারক, এর এ পাত এটা, বি পাত এটা, এই একটা ধারক, এর এ পাত এটা, বি পাত এটা, হচ্ছে 3টে ধারক। এদের মানগুলো কিছু আছে, ধরো এর মান হচ্ছে C1, এর মান C2, এর মান C3। ধারকগুলোর সমান্তরাল সমবায় কখন হবে, যখন প্রত্যেকটি ধারকের এ পাতগুলো একই বিন্দুতে যুক্ত থাকবে, অর্থাৎ এই ধারকের এ পাত, এই ধারকের এ পাত, এই ধারকের এ পাত একই বিন্দুতে যুক্ত, আবার প্রত্যেকটা ধারকের বি পাত একই বিন্দুতে যুক্ত থাকবে, এই যে একই বিন্দুতে যুক্ত আছে, তখন আমরা এই সমবায়টাকে কি বলবো, সমান্তরাল সমবায়। আর এই সমবায়ের দুই প্রান্তে যদি আমরা এরকম একটা উৎস বা কোষ যুক্ত করি, যার তড়িৎচালক বল ই অথবা বিভব পার্থক্য ভি যুক্ত করা হলে কি দেখতে পাবো, সেই বৈশিষ্ট্যগুলো একটু বোঝার চেষ্টা করব। তার আগে বলি তুল্য ধারকত্ব কত হবে, তুল্য ধারকত্ব কে আমরা সিপি দ্বারা লিখি।
কেন? কারণ সমান্তরালের ইংরেজি কি? প্যারালাল। প্যারালাল প্যারালাল কানেকশান থেকে পি লেটারটা নেওয়া হয়েছে। তুল্য ধারকত্ব সিপি যদি হয়, আমরা দেখাতে পারি সিপির মান কী হয় যেন C1 প্লাস C2 প্লাস C3 এইভাবে যুক্ত হতে থাকে। শ্রেণী সমবায়ে যেমন 1/C1 1/C2 1/C3 হচ্ছিল, সমান্তরাল সমবায়ে সরাসরি যোগ হয়ে যায় C1 প্লাস C2 প্লাস C3। অর্থাৎ সমান্তরাল সমবায়ে কি হয়, সে ধারকত্বের মান তুল্য ধারকত্বের মান বেড়ে যায়, যেহেতু সরাসরি যোগ করতে হচ্ছে। আর ধারকত্ব কখনো তো ঋণাত্মক হয় না, এগুলোর মান কখনো ঋণাত্মক হয় না, তাই তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়। এর বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যগুলো হচ্ছে, প্রথম বৈশিষ্ট্যটা যদি বোঝার চেষ্টা করি, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্বের মান বৃদ্ধি পায়। সমান্তরাল সমবায়ে তুল্য ধারকত্ব বৃদ্ধি পায়, তুল্য ধারকত্বের মান আগের চেয়ে বেশি হয়ে যায়। দুয়ে কি? সমান্তরাল সমবায়ে প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য একই হয়। কেন একই হবে? কারণ দেখো, লক্ষ্য করে এই ধারকটা, এটা যদি 1 নম্বর ধারক বলি, এই যে রাইট চিহ্ন দিলাম, এর একটা পাত কোষের পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে, আর একটা পাত কি আছে, কোষের নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত আছে। দেখো এটা তো সরাসরি তার, এই তো তার এইভাবে গিয়েছে, ফলে আমরা বলতে পারি এই প্রথম ধারকের একটা পাত এই কোষটার পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, আবার দ্বিতীয় পাতটা নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, ফলে এই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য যা, এই ধারকের দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য তাই হবে। ঠিক একই রকমভাবে দ্বিতীয় ধারকের ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটবে, তৃতীয় ধারকের ক্ষেত্রে একই ঘটনা ঘটবে। ফলে আমরা বলতে পারি যে সমান্তরাল সমবায়ে থাকলে কি হয়, প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়। দুই প্রান্তের বা দুটি পাতের মধ্যে যদি বলি, দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হয়, দেখো এখানটা আরেকটা কথা বলে দিই, মনে করে নাও, শ্রেণী সমবায়ে কী ছিল, প্রতিটি ধারকের আধান সমান ছিল, আর এখানটায় কি হচ্ছে, এখানটায় প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হচ্ছে। এটাই হচ্ছে মূল কথা, শ্রেণী সমবায়ে আধান সমান হয় আর সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য সমান হয়। এটা মনে রাখার একটা কৌশল আছে। কি দেখবে, আমাদের বাড়িতে যে তড়িৎ বর্তনী আছে তার সঙ্গে যে তড়িৎ যন্ত্রগুলো যুক্ত আছে, যেমন পাখা, যেমন টিউবলাইট, যেমন হিটার, যেমন ফ্রিজ, প্রত্যেকটি কী সমবায়ে থাকে, সমান্তরাল সমবায়ে থাকে। কেন থাকে? কারণ সমান্তরাল সমবায়ে থাকলে কি হয়, সবার দুই প্রান্তের বিভব পার্থক্যটা 220 ভোল্টই হয়। তাই আমরা কি করি, সেই একই রকম তুলনায় এখানটায় প্রয়োগ করতে পারি যে ধারকগুলি যেহেতু সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, সবার দুই প্রান্তের বিভব পার্থক্য কী হবে, সবার দুই প্রান্তের বিভব পার্থক্যটা সমান হবে। অর্থাৎ প্রতিটি ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কী হচ্ছে, সমান হচ্ছে। কিন্তু ধারকের মানের উপর নির্ভর করবে এদের প্রত্যেকটার আধান সমান হবে কি হবে না। সাধারণত ধারকত্বগুলো যদি আলাদা হয় তাহলে আমরা দেখতে পাই প্রতিটি ধারকের আধান পৃথক হয়। ধারকত্ব পৃথক হলে প্রতিটি ধারকের আধান পৃথক হয়। যদি ধারকত্ব সমান হয়ে যায়, অর্থাৎ এই C1 এর মান যা, C2 এর মান যা, C3 এর মান যা যদি সমান হয়, তখন কিন্তু কি হবে, প্রতিটি ধারকের আধান সমান হবে। না হলে কি, না হলে প্রতিটি ধারকের আধান আলাদা আলাদা হবে। 3 নম্বরে। 4 নম্বরে কি, 4 নম্বরে হচ্ছে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে সমবায়ের মোট আধান কি হয়, সমবায়ের মোট আধান Q সমান কত হয়, Q1 প্লাস Q2 প্লাস Q3। মানে এখানটা Q1 বলতে আমি কি বোঝাচ্ছি, Q1 বলতে প্রথম ধারকের আধান, এর আধানটাকে Q1, এর আধানটাকে Q2, এর আধানটাকে Q3 বললাম। সমান্তরাল সমবায়ে থাকলে কি হয়, প্রত্যেকটার আধান পৃথক হয়। Q1 Q2 Q3 যদি হয়, মোট আধান কত হবে, সমবায়ের মোট আধান, Qটা কি, মোট আধান, সমবায়ের মোট আধান, সেটা কি হলো, প্রত্যেকটার আধানের সমষ্টির সমান। আবার দেখো, আমরা
Q1 এর মান কত লিখতে পারি? Q1 অর্থাৎ এই ধারকের আধান Q1 সমান কত লেখা যায়? C1 ইন্টু ভি। একই রকমভাবে Q2 কত লেখা যায়? C2 ইন্টু ভি, কারণ Q সমান CV জানি, আর প্রত্যেকটা বিভব পার্থক্য কত? ভি, তো তাই এটা C2 ইন্টু ভি। তৃতীয়টার ক্ষেত্রে Q3 সমান কত আসবে? C3 ইন্টু ভি। এই হলো প্রত্যেকটার আধান এলো। সমান্তরাল সমবায়ে থাকলে কি হয়? তুল্য ধারকত্বের মান বৃদ্ধি পায়। এই হলো শ্রেণী ও সমান্তরাল সমবায়ের বৈশিষ্ট্য। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা করব, কিছু ছবি দেওয়া থাকবে, ছবিগুলো থেকে তুল্য ধারকত্ব নির্ণয় করতে বলবে। একটা কথা ভালো করে শুনে নাও, তুল্য ধারকত্ব যখনই আমাদের নির্ণয় করতে বলবে তখন কিন্তু প্রথমে প্রশ্ন হওয়া উচিত আমাদের যে হ্যাঁ স্যার তুল্য ধারকত্ব বের করব, কিন্তু কোন দুটি বিন্দুর মধ্যে আমরা তুল্য ধারকত্ব বের করব, সেই দুটো বিন্দুকে আগে আমাদের খুঁজতে হবে। তারপরে আমরা আস্তে আস্তে, যেমন তার পেঁচিয়ে গেলে, তার জড়িয়ে গেলে কি করি? আস্তে আস্তে পেঁচানোটা বা জড়ানোটা খুলি, ঠিক একই রকমভাবে আমরা ধারকের সমবায়ের ক্ষেত্রে সেইভাবে সমস্যার সমাধানগুলো করব। তাহলে আমরা কিছু উদাহরণ শিখি যে একসঙ্গে থাকলে তুল্য ধারকত্ব কিভাবে নির্ণয় করা যায়। আমাদের প্রধানত তুল্য ধারকত্ব নির্ণয় করতে হবে। একটা সবচেয়ে সহজ উদাহরণ প্রথমে বলি, কেমন? তাহলে আমরা এক্সাম্পল করছি, উদাহরণ করছি। এটাকে আমি হ্যাশট্যাগ দিয়ে লিখি। একটা উদাহরণ কি, ধরো এরকম একটা ছবি দিয়ে দিয়েছে, ছবিগুলো আঁকতে হবে, প্রত্যেকটা ছবি তো পৃথক পৃথক। এই জায়গাটা উল্লেখ করে দিয়েছে কি? আচ্ছা, প্রতিটি ধারকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড করে ধরো। প্রতিটি ধারকত্ব কত লিখছি? প্রতিটি ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড ধরে নিলাম। হলো তুল্য ধারকত্ব এ আর বি বিন্দুর মধ্যে বের করতে বলেছে। এখন আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে কোন দুটি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করব। কোন দুটো বিন্দু? এ এবং বি এর মধ্যে। কিভাবে করব সমস্যাটা সমাধান? এতগুলো ধারক আছে, দেখো আমরা যদি এই দিকটা লক্ষ্য করি, এই যে ছবিটা, এই তিনটে ধারক সবার এ প্লেট, এটা এ প্লেট, এটা বি 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 প্লেট যদি লিখি। আচ্ছা, এগুলো একটু নাম পাল্টে দিই, এটা সি দিই আর ডি দিই। কী দেখতে পাচ্ছি? প্রত্যেকের এ প্লেট একটা বিন্দুতে যুক্ত, অর্থাৎ এই বিন্দুটা যায়, এই বিন্দুটা তাই, কেন? সরাসরি তার দিয়ে যুক্ত। আবার বি প্লেটগুলো এই বিন্দুতে যুক্ত বা এই বিন্দুতে যুক্ত, যাই বলো। ফলে আমরা বলতে পারি এই যে চারটে ধারক সমান্তরাল সমবায় আছে, এটা আমরা বুঝে গেলাম, এই দুটো বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায় আছে। একই রকমভাবে এই দুটো ধারক, দেখো এই চারটে ধারক এই দুটো বিন্দুর মধ্যে সমান্তরাল সমবায় আছে। ফলে এই ছবিটার পরের স্টেপের ছবিটা কেমন লিখতে পারি? এই চারটের পরিবর্তে আমরা একটা বসাতে পারি, আর তাতে তুল্য ধারকত্ব কত হবে? আমরা সিপি সমান জানি, সমান্তরাল সমবায়ে থাকলে কী হয়? C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4। C1 এর মান 1, C2 এর মান 1, C3 এর মান 1, C4 এর মান 1, ফলে 4 হবে, কারণ ওরা সমান্তরাল সমবায়ে আছে, প্রত্যেকের মান তো 1। ফলে এই চারটের পরিবর্তে দেখো এই দুটো যেমন ছিল প্রথমে বসিয়ে দিই, এই যে বসিয়ে দিলাম, এটা সেই ডি বিন্দুটা, এটা আমাদের সি বিন্দুটা। আচ্ছা, সি লিখলে অসুবিধা হবে না তো? না। তাহলে এই চারটের পরিবর্তে আমরা এই দুটো বিন্দুর মধ্যে কি বসাতে পারি? 4 মাইক্রোফ্যারাড। এই যে এখানটা একটা 4 মাইক্রোফ্যারাড বসিয়ে দিলাম। কেন? এদের চারজনের তুল্য ধারকত্ব। একই রকমভাবে এই চারটের পরিবর্তে এই দুটো বিন্দুর মধ্যে, দেখো এই দুটো বিন্দুর মধ্যে কি করতে পারি? একটা 4 মাইক্রোফ্যারাড বসাতে পারি। হয়ে গেল। এগুলোতে 1 মাইক্রোফ্যারাড ছিল, আগের ছবি অনুযায়ী 1 মাইক্রোফ্যারাড ছিল। বলো, বোঝা গেল? তাহলে এইটার পরিবর্তে 4, এইটার পরিবর্তে 4। এবার কি হবে? এবার তো ছবিটা খুব চেনা লাগছে না? কি আছে? এই ধারকগুলো পরপর যুক্ত আছে। পরপর যুক্ত আছে মানে কি?
সমান্তরাল নয় শ্রেণী সমবায় হবে, তাই না? আর শ্রেণী সমবায় থাকলে তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব নির্ণয় করার সূত্র কি জানি? আমরা জানি 1/CS সমান কত? 1/C1, C1 মান কত? 4, প্লাস 1/C2 মানে 1, 1/C3 মানে কত? প্লাস 1/1, 1/C4 মানে কত? 1/4। এবার এটা সরল করলে আমাদের তুল্য ধারকত্ব চলে আসবে। সেই মানটা কত আসবে? আমরা দেখতে পাচ্ছি লসাগু করলে 4 লসাগু হবে, 1 যুক্ত 4 যুক্ত 4 যুক্ত 1, অর্থাৎ সিএসটা কত আসছে? 4/10 মানে 0.4 মাইক্রোফ্যারাড। এটা আসবে কত? 0.4 মাইক্রোফ্যারাড। অর্থাৎ কি জানো দেখো গণনাটা করে কী দাঁড়ালো, এতগুলো ধারক না বসিয়ে, এতগুলো ধারক বর্তনীতে যুক্ত না করে আমরা যদি সি আর ডি বিন্দুর মধ্যে এই 0.4 মাইক্রোফ্যারাড ধারকত্ব বসাই, একই কাজ করবে, একই রকম কাজ করবে। ওই জন্য এটাকে কী বলা হচ্ছে? এদের এতগুলো ধারকের তুল্য ধারকত্ব 0.4 মাইক্রোফ্যারাড। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, যে বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম, যে তুল্য ধারকত্বের মান কী হয়? প্রতিটি ধারকের থেকে ছোট হয়। এখন এখানটায় প্রতিটি ধারকের মান কত ছিল? 1 মাইক্রোফ্যারাড করে। আর তুল্য ধারকত্বের মান দেখো তাদের থেকেও কম এলো। কত এলো? 0.4 মাইক্রোফ্যারাড। আশা করি বুঝতে পেরেছো এই ছবিটা। এরপরে আরও একটা ছবি নিয়ে আলোচনা করব। এখন ছবি খুঁজে নিই একটু বই থেকে, যে কোনো একটা বই থেকে ছবিটা খুঁজে নিয়ে এঁকে নিই। কেমন দেখি একটা ছবি? হ্যাঁ, পেয়েছি একটা ছবি। দেখো কিভাবে সমাধানটা করা যায়। এরকম একটা ছবি দেওয়া আছে, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক বলেছে। আচ্ছা, এ বিন্দু ই, এই বিন্দুটার নাম দিলাম ই, এই বিন্দুটার নাম দিলাম এফ। বলল ই আর এফ বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে। প্রত্যেকের ধারকত্ব ধরো 4 করে দিয়েছে, প্রত্যেকটা ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড। তুল্য ধারকত্ব কী করে বের করব? ই আর এফ বিন্দুর মধ্যে যদি লক্ষ্য করি, এই যে দুটো ধারক, এই ধারকটা আর এই ধারকটা, কি দেখতে পাচ্ছি? এটা ই বিন্দু হলে এটাও কিন্তু ই বিন্দু একই। কারণ যতদূর পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত ই বিন্দু লিখতে পারি, এটাকেও ই বিন্দু লিখতে পারি, তারপরে আর লেখা যাবে না, সরাসরি তার তো। অর্থাৎ এই পয়েন্টটা, এইটা যদি ই পয়েন্ট হয়, এটাও ই পয়েন্ট। একই রকমভাবে এটাকে আমরা এফ পয়েন্ট, এটাকেও আমরা এফ পয়েন্ট বলতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু এরপরে এখানটায় কোনো এফ পয়েন্ট লেখা যাবে না কিন্তু। কেন? এই ধারকটা যেহেতু যুক্ত আছে, বা এখানটা যদি একটা ধারক থাকতো তাহলে কিন্তু আমরা ঠিক ধারকের আগে পর্যন্ত এফ পয়েন্ট লিখতে পারতাম। তার একটা জিনিস খেয়াল রাখবে, এগুলোর কারণ আছে, ব্যাখ্যা অন্যভাবে করা যায়, কিন্তু মনে রাখবে কিভাবে। আমি এই পথে যাচ্ছি, যতক্ষণ না কোনো বাধা পাবো, যে বিন্দু পর্যন্ত কোনো বাধা পাবো না, সেই বিন্দু পর্যন্ত একই নাম দেবো। অর্থাৎ এটা যদি এফ হয়, দেখো এই পথে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কোনো বাধা পাচ্ছি না, এই পর্যন্ত এসে কোনো বাধা পাবো না, অর্থাৎ এটাও এফ লেখা যাবে। তারপরে ধারকটা বাধা দিয়ে দেবে, আর লিখতে পারবো না। এবার দেখো ই আর এফের মধ্যে যদি দেখি, এই দুটো ধারক কী আছে? শ্রেণী সমবায়। একই রকম এই নিচের বাহুর ধারক দুটো কী আছে? শ্রেণী সমবায়। তুল্য ধারকত্ব বের করি ওপরে, বাহু দুটো ধারক শ্রেণী সমবায় থাকলে কী হয়? গুণফল বাই কত? যোগফল, অর্থাৎ 16/8, অর্থাৎ 2 মাইক্রোফ্যারাড হয়ে যাবে। এই দুটো বিন্দুর মধ্যে ই আর এফের মধ্যে 4 না বসিয়ে একটা 2 বসালে একই কাজ করবে। অর্থাৎ পরের স্টেপের ছবিটা দেখো এরকম লিখতে পারি, এই হচ্ছে 2 মাইক্রোফ্যারাড বসিয়ে দিলাম এই দুটোর পরিবর্তে। একই রকমভাবে নিচে দেখো আমরা এটাও 2 মাইক্রোফ্যারাড লিখে দিতে পারি ই আর এফ বিন্দুর মধ্যে। এবার যদি লক্ষ্য করো, এবার যদি এই দুটো ধারকের কথা ভাবো, দেখো এটা কি এ পাত, এটা বি পাত, এটা এ পাত, এটা বি পাত। কি দেখতে পাচ্ছি যে দুটো ধারকের এ পাত ই বিন্দুতে যুক্ত আছে, এই যে তার এসে ই বিন্দুতে যুক্ত হয়েছে, আবার দুটো ধারকের বি পাত এফ বিন্দুতে যুক্ত আছে। ফলে আমরা বলতে পারি কি, ধারক দুটো
সমান্তরাল সমবায়ে আছে, কারণ দুটোর এ পাত ই বিন্দুতে যুক্ত, আবার দুটোর বি পাত এফ বিন্দুতে যুক্ত। ফলে এর পরের স্টেপের ছবিটা কেমন হবে, ছবি আঁকবার পাশে এরকম ক্যালকুলেশনগুলো দেখিয়ে দেবো। এটা কেমন হবে, 2 2 কেমন চলে আসবে, 4। সমান্তরাল সমবায় থাকলে তো 4 মাইক্রোফ্যারাড, কারণ সিপি সমান কী হয়, সিপি সমান হয় C1 প্লাস C2, 4 মাইক্রোফ্যারাড। এই হয়ে গেল এই সমবায়ের তুল্য ধারকত্ব। আশা করি বোঝা গেছে। এরপরে আরও একটা সমস্যার সমাধান করি, দেখো কেমন। মানে অতগুলো 4টের পরিবর্তে একটা 4 মাইক্রোফ্যারাড ধারক বসালো একই রকম কাজ করবে। আচ্ছা দাঁড়াও ছবিটা একটু দেখি, 20 12 4 4, আচ্ছা এমন আছে দেখো। আচ্ছা এখানটা আছে 12, এইটা 4, এটাও 4, এটা 4, এটা 4, এটা 20, এটা 12। আর এখানটা একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, উৎস কোষ যুক্ত করেছে, ব্যাটারি না বলে কোষ বলাটা আরও ভালো হবে। আর কিছু কোনো বিন্দু উল্লেখ করেনি, এরকম একটা ছবি দিয়ে বলেছে তুল্য ধারকত্ব নির্ণয় করো। এখন বলেছিলাম তুল্য ধারকত্ব বের করতে গেলে আমাদের প্রথম জানতে হবে যে কোন বিন্দু দুটোর মধ্যে বের করব। এখানে কোন দুটো বিন্দুর মধ্যে বের করতে হবে, যেহেতু কোনো বিন্দু উল্লেখ নেই তাই কোষের ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্তের মধ্যে তুল্য ধারকত্ব বের করব। দেখো ধনাত্মক প্রান্ত মানে এই বিন্দুটা কত দূর পর্যন্ত নিতে পারি, এটা কি ই নাম দিই, আর এইটা কত দূর পর্যন্ত নিতে পারি এফ, বললাম যত দূর পর্যন্ত না আটকে যাচ্ছে নিতে পারি। ফলে আমরা এই কোষটাকে যদি মনে মনে তুলে দিই কোনো অসুবিধা নেই। ই আর এফ এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে হবে। কি দেখতে পাচ্ছি, দেখো আমরা দেখতে পাচ্ছি এই ধারক দুটো, এই যে রাইট চিহ্ন দিয়ে দেখাচ্ছে এই ধারক দুটো, এটা যদি এ পাত, এটা যদি বি পাত হয়, এটা যদি এ পাত, এটা যদি বি পাত হয়, দেখো এ পাত দুটো কি হচ্ছে এই বিন্দুতে যুক্ত, তাই না, এ পাত দুটো এই বিন্দুতে যুক্ত, আবার বি পাত দুটো এই যে এই পাতটা এসে এখানটায়, এই পাতটা এসে এখানটায় এই বিন্দুতে যুক্ত আছে। ফলে আমরা এই দুটো ধারক কি বলতে পারি, ধারক দুটো সমান্তরাল সমবায়ে আছে, যেহেতু দুজনের এ পাত এই বিন্দুতে যুক্ত, দুজনের বি পাত এই বিন্দুতে যুক্ত। এই দুটো বিন্দুর মধ্যে এই ধারক দুটো সমান্তরাল সমবায়ে আছে। ফলে ছবিটা কেমন হবে, সমান্তরাল সমবায়ে থাকলে তুল্য ধারকত্ব কী হয়, 4 আর 4 যোগ করলে 8 মাইক্রোফ্যারাড। তাই আমরা ছবিটাকে এইভাবে লিখতে পারি, দেখো এইটা বসিয়ে দিলাম, 20 মাইক্রোফ্যারাড বসলো, এর তলায় এটা 12 মাইক্রোফ্যারাড বসে গেল, আর এই দুটো মিলে কত হবে 8 মাইক্রোফ্যারাড। এই যে 8 মাইক্রোফ্যারাড বসিয়ে দিলাম, কারণ 4 4 8, আর সেটা কি এই দুটো বিন্দুর মধ্যে আছে, দেখো এই দুটো বিন্দুর মধ্যে এই যে বিন্দু দুটো 8 বসিয়ে দিয়েছি। এখানটায় সাইডে গণনা করে দেবো, সিপি সমান কত 4 + 4, 8 মাইক্রোফ্যারাড হলো। আমাদের কিন্তু এই দুটো বিন্দুর মধ্যে বের করতে হবে না, বললাম জট পাকিয়েছিল সেই জটটাকে ছোট করলাম, অনেকটা পাকিয়েছিল, দেখো দুটো মিলে একটা চলে এলো। আমাদের বের করতে হবে এই দুটো বিন্দুর মধ্যে। এখন দেখো এই দুটো বিন্দুর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই দুটো বিন্দুর মধ্যে এই 3টে ধারক পরপর যুক্ত আছে না, এটা এ পাত, এটা বি পাত, এটা এ পাত, এটা বি পাত, এটা এ পাত বি পাত। দেখো প্রথম ধারকের বি পাতের সঙ্গে দ্বিতীয় ধারকের এ পাত, দ্বিতীয় ধারকের বি পাতের সঙ্গে তৃতীয় ধারকের বি পাত পরপর যুক্ত আছে। অর্থাৎ ধারক 3টে কীভাবে আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তাহলে এদের তুল্য ধারকত্ব কী হবে, তুল্য ধারকত্বের ফর্মুলা যে আমরা জানি সেটাই লিখব, কত 1/CS সমান কত 1/20 যুক্ত 1/12 যুক্ত 1/8। এবার তোমরা সরল করে নিয়ে CS-এর মান যেটা হবে সেটাই বসিয়ে দেবে। আশা করি বুঝতে পেরেছ। এই একটা সমস্যার সমাধান হলো। আরও একটা সমস্যার সমাধান করি, কেমন। আসলে ছবিগুলো সব মনে রাখা সম্ভব নয়, তো বই দেখে নিতে হচ্ছে কেমন সমস্যা দিয়েছে। ছবিগুলো এঁকে নিই। 5টা ধারক দিয়েছে, সবার মান কত, প্রথম দুটো 18। আচ্ছা আগে আঁকি, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, এই 5টা ধারক আছে পরপর। 18 6 4
8 18। আচ্ছা ধরো এগুলোকে আমরা 4, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4 ধরলাম। আর কি বলে দিয়েছে, ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলছে যে এখান থেকে একটা তার নিয়ে সরাসরি এই জায়গাটায় যুক্ত আছে, আবার এখান থেকে একটা তার নিয়ে এই জায়গাটায় যুক্ত আছে। এই তার কিছু নেই, দেখো এটা সরাসরি তার নিয়ে যুক্ত আছে। এগুলো সব 4 মাইক্রোফ্যারাড করে। আমি মুছে দিই, হ্যাঁ, অসুবিধা নেই। প্রত্যেকের ধারকত্ব কত? 4 মাইক্রোফ্যারাড প্রত্যেকটা ধারকে। এখন এই দুটো বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে বলেছে, এটা আর এটার মধ্যে। কি করে বের করবো তুল্য ধারকত্ব? এই জায়গাটা এটা নাম দিই, সবচেয়ে সুবিধা হবে। এটার নাম দিই ই বিন্দু, এটার নাম দিই এফ বিন্দু। এখন ছবিটা দেখে আমাদের প্রথমে মনে হয় যে পরপর যুক্ত আছে, একটা প্লেটের সঙ্গে একটা ধারকের একটা প্লেটের সঙ্গে অপর ধারকের আরেকটা প্লেট যুক্ত আছে, অর্থাৎ এটা কি আছে, শ্রেণী সমবায়ে যুক্ত আছে বলে মনে হচ্ছে। কিন্তু যদি একটু ভালো করে লক্ষ্য করি, দেখো এটাকে আমি কোনো একটা বিন্দু নাম দিলাম, ধরো এটাকে কে বিন্দু নাম দিলাম। এটা যদি কে হয় তাহলে এতক্ষণ ধরে আমি বলছিলাম যে সরাসরি যত দূর যেতে পারি, যতক্ষণ না বাঁধা পড়ছে সেই পর্যন্ত কে বিন্দু, অর্থাৎ এই পর্যন্ত আমরা এটাও কে বিন্দু বলতে পারি। এটা যদি কে বিন্দু ধরি, এটাকেও কে বিন্দু বলা যায়। কেন? দেখো আমি এই তার ধরে যাচ্ছি, যতক্ষণ না বাঁধা পাচ্ছি সেই পর্যন্ত গিয়ে কে বিন্দু বলতে পারি। এদিকে বলতে পারবো না, কারণ এখানটা ধারকটা গিয়ে বাঁধা দিয়ে দেবে, ধারকটা আমরা ওপারে আর যেতে পারবো না। একই রকমভাবে এটা যদি এম বিন্দু বলি, দেখো এই পথ বরাবর যাব, এই যাব, এই গিয়ে এখানটাও এম বিন্দু বলতে পারি। এবার ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, এটা 1 নম্বর ধারক, এটা 2 নম্বর ধারক, এটা 3 নম্বর নাম দিলাম, এটা 4 নম্বর, এটা 5 নম্বর। দেখো লক্ষ্য করে 1 নম্বর ধারকটা কোথায়? 4টে বিন্দু আছে, তাই না? একটা হচ্ছে ই বিন্দু, একটা কে বিন্দু, একটা এম বিন্দু, একটা এফ বিন্দু। এই তো 4টে বিন্দু, ওই যে ই, কে, এম আর এফ, 4টে বিন্দু লিখলাম। এবার একটা একটা করে ধারক বসাই। কিভাবে বসাবো? দেখো 1 নম্বর ধারকটার কথা যদি ভাবো, 1 নম্বর ধারকটা কোথায় আছে? ই আর কে এর মধ্যে। 1 নম্বর ধারকটা এখানে লিখে দিই, এটা কোথায় থাকছে? ই আর কে এর মধ্যে। আচ্ছা, হয়ে গেল, এটা 1 নম্বর ধারক বসানো হয়ে গেল। এবার কে আছে? 2 নম্বর ধারক। 2 নম্বর ধারক কোথায় আছে? কে আর এম এর মধ্যে। আচ্ছা, 2 নম্বর ধারকটা হচ্ছে কে আর এম এর মধ্যে, বসিয়ে দিলাম। 3 নম্বর ধারকটা কোথায় আছে? 3 নম্বর ধারকটাও এম আর কে এর মধ্যে আছে। 3 নম্বর ধারকটা এম আর কে এর মধ্যে, তাহলে 3 নম্বর ধারকটা এই জায়গায় এরকমভাবে দিই, এম আর কে এর মধ্যে, এটা 3 নম্বর ধারক। আবার 4 নম্বর ধারকটা কোথায় আছে? এম আর কে এর মধ্যে, এই নিচে দিই, এম আর কে এর মধ্যে 4 নম্বর ধারকটা আছে। আর 5 নম্বর ধারকটা কোথায় আছে? এম আর এফ এর মধ্যে, এই যে 5 নম্বর ধারকটা এম আর এফ এর মধ্যে যুক্ত আছে। এই উপরের ছবিটাকে আমরা খুব সহজ রূপ আনলাম। দেখো কিভাবে করলাম, নিশ্চয়ই ধরতে পারলে। প্রত্যেকটা ধারক, 1 নম্বর ধারক ই আর কে বিন্দুর মধ্যে ছিল, জুড়ে দিয়েছি। তারপরে কি ছিল? 2 নম্বর ধারকটা কে আর এম এর মধ্যে ছিল, সেটা জুড়েছি। 3 নম্বর ধারকটা এম আর কে এর মধ্যে ছিল, সেটা জুড়েছি। 4 নম্বর ধারকটা একই রকমভাবে জুড়েছি। এবার ছবিটা দেখে কি মনে হচ্ছে? এবার ছবিটা দেখে মনে হচ্ছে সমাধানটা করতে পারবো, তাই না? কেন? কারণ দেখতে পাচ্ছি 3, 2 আর এই 4, এই 4টে ধারক, এই 3টে ধারক, 3 নম্বর ধারক, 2 নম্বর ধারক আর 4 নম্বর ধারক কিসে আছে? সমান্তরাল সমবায়। ফলে এর পরের ছবিটা যদি আমরা এখানটায় আঁকি তীর চিহ্ন দিয়ে, এগুলো তো প্রত্যেকটা 4 করে, 4 মাইক্রোফ্যারাড। তো তাহলে এটার মান 4, এটারও মান 4, এটারও মান 4। 3 নম্বর ধারকের মানও 4 মাইক্রোফ্যারাড, 2 নম্বর ধারকের মানও 4 মাইক্রোফ্যারাড, 4 নম্বর ধারকের মানও 4 মাইক্রোফ্যারাড। ফলে 4 4 4 সমান্তরাল থাকলে কি হবে? 4 যুক্ত 4 যুক্ত 4 12। এবার আমরা এই ছবিটাকে এইটা এরকম বসিয়ে দিলাম, এই যে 1 নম্বর ধারকটা এই বসিয়ে দিলাম। দেখো এবার এই 3টের পরিবর্তে একটা বসাবো তুল্য ধারকত্ব, সেটার মান কত হবে? 12 মাইক্রোফ্যারাড বসিয়ে দিলাম। আর এটা কি হবে? এটা যেরকম 4 ছিল 4 থাকলো। এটা ক নম্বর ধারক ছিল? এটা 5 নম্বর ধারক ছিল, 5 নম্বর ধারক বসে গেল, 5 নম্বর ধারক। বোঝা গেল? শুধু এই 3টের পরিবর্তে একটা হলো, যেটা 12 মাইক্রোফ্যারাড। এবার কি করব? এবার তো আমরা পারবো স্যার। এই যে এই 1 নম্বর ধারক, 5 নম্বর ধারক আর 12 মাইক্রোফ্যারাড কিসে আছে? শ্রেণী সমবায়। তাহলে তুল্য ধারকত্ব কত হবে? 1/CS। 1 নম্বর ধারকের মান কত? 1/4, এর মান কত? 1/12 যুক্ত কত? 1/5। এটা সরল করে CS এর মান বের করব।
করলে হয়ে যাবে তুল্য ধারকত্ব। এইভাবে আমাদের ধীরে ধীরে বুঝে বুঝে কোথায় কে কার সঙ্গে যুক্ত আছে সেইভাবে সমস্যার সমাধান করব। আরও একটা দেখো সমস্যার সমাধান করি, একই রকম ছবি। কেমন? তোমাদের যদি কোনো ছবি নিয়ে সমস্যা থাকে ধারকত্ব বুঝতে, তাহলে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নিচে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে, করে ওই গ্রুপে ছবি তুলে পাঠালে আমি সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধারকের বা অন্য যে কোনো সমস্যা। দেখো এখানটায় দিয়েছে 3টে ধারক এমন, আর একটা ছবি, এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, 3টে ধারক। দেখেই মনে হচ্ছে কি আছে, ধারকগুলো কিসে আছে? শ্রেণী সমবায় পরপর যুক্ত আছে। প্রত্যেকের মান ধরো 3 করে দিয়েছে, 3 মাইক্রোফ্যারাড করে। এরও 3, এরও 3, এটাও 3 মাইক্রোফ্যারাড। কিন্তু গল্পটা কি, এরকম যদি থাকতো তুল্য ধারকত্ব 1/3 যুক্ত 1/3 যুক্ত 1/3 করতাম, এরকমভাবে তাড়াতাড়ি 1/CS সমান কত? 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 ক্যালকুলেশন করে উত্তর করে দিতাম কত? 3/3, মানে CS সমান বলতাম 1। কিন্তু সমস্যাটা কি দিয়েছে, ছবিটা এইভাবে চেঞ্জ করে দিয়েছে, সরাসরি তার যুক্ত করে দিয়েছে, এখান থেকে এখানটায় আর এখান থেকে এখানে, এরকমভাবে সরাসরি তার যুক্ত করে দিয়েছে। এবার তো কি হলো, এবার আর কিন্তু আমরা সহজে বলতে পারবো না যে 3টে শ্রেণী সমবায় আছে, দেখে মনে হচ্ছে না শ্রেণী সমবায় আছে। এবার তো চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবো একটু দেখো ভালো করে, ছবিটার দিকে লক্ষ্য করো। আমি নাম দিই, এটা কোনো একটা নাম দিই, ধরো এটা কে বিন্দু, আচ্ছা কে না দিয়ে এখানটা এম বিন্দু নাম দিই, আর এটাকে এন বিন্দু নাম দিতে পারি, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা নাম দিতে পারি। এই দুটো বিন্দুর মধ্যে আমাদের তুল্য ধারকত্ব বের করতে হবে। এখন দেখো এটা যদি এম বিন্দু হয়, এই পথে যাবো, ট্রু করে গেলাম যত দূর যেতে পারি গেলাম, এইটাকে এম বিন্দু বলতে পারি। কারণ কোনো রাস্তা বাধা দেওয়ার কেউ নেই, কোনো ধারক নেই, কোনো সার্কিটের কোনো নেই, সরাসরি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত। ফলে এটা এম বিন্দু হলে এই পথে যত দূর যেতে পারি সেই পর্যন্ত গিয়ে এম বিন্দু দিতে পারবো। এরপরে কিন্তু আর দেওয়া যাবে না, কারণ ধারকটা আটকে দেবে। একই রকমভাবে এটা যদি এন বিন্দু হয়, এই পথে যাব করে গেলাম এই পর্যন্ত আর যেতে পারবো না, এই পর্যন্ত যেতে পারবো, এটা এন বিন্দু নাম দিতে পারি। অসুবিধা আছে? এবার দেখো সার্কিটের দুটো বিন্দু আছে, কি কি বিন্দু আছে? এম বিন্দু আর এন বিন্দু। 1 নম্বর ধারক যদি এটা নাম দিই, এটা 1 নম্বর ধারক, এটা 2 নম্বর ধারক, আর এটা 3 নম্বর ধারক। এগুলোতে ওদের মান আমি নাম দিয়েছি। 1 নম্বর ধারকটা কোথায় আছে? এম আর এন বিন্দুর মধ্যে যুক্ত আছে, এই যে এম আর এন বিন্দুর মধ্যে দিয়ে দিলাম 1 নম্বরটা। 2 নম্বরটা কোথায় আছে? সেই এম আর এন এর মধ্যে, দেখো একটা পাদ এম বিন্দুতে একটা পাদ এন বিন্দুতে, এই দিয়ে দিলাম 2 নম্বর ধারকটা, 2 নম্বর ধারকটা। আবার 3 নম্বর ধারকটা কোথায় আছে? এম আর এন বিন্দুর মধ্যে, এমটা এদিকে দিই, এম আর এন বিন্দুর মধ্যে জুড়ে দিলাম। ঠিক আছে, এটা বাঁকিয়ে দিলাম, তার বাঁকিয়ে দিলে কোনো অসুবিধা নেই। এটা 3 নম্বর। এবার কি মনে হলো? প্রথমে মনে হচ্ছিল সবকটা শ্রেণী সমবায় আছে, ছবিটা দেখে কি মনে হচ্ছে? এবার সব সমান্তরাল সমবায়, কারণ সবার একটা পাত এম বিন্দুতে, অপর পাতটা এন বিন্দুতে। তুল্য ধারকত্ব কী হবে? 3 3 3 যোগ করে দেবো। মানে এর পরের ছবিটা কেমন আসবে দেখো, এর পরের ছবিটা আমরা লিখতে পারি 9 মাইক্রোফ্যারাড। কীভাবে? যেহেতু সিপি সমান জানি কত, C1 প্লাস C2 প্লাস C3 করলে চলে আসবে 9 মাইক্রোফ্যারাড। দেখো বুঝতে পারলে? এইভাবে আস্তে আস্তে সমস্যার সমাধান করতে হবে। এবার আরও একটা সমস্যার কথা দেখো কিভাবে করা যায়। হ্যাঁ, পেয়েছি ছবিটা। কি আছে? দেখো এটা আবার একটু অন্য ধরনের। কেমন দেওয়া আছে? এই একটা ধারক, এই একটা ধারক, এই একটা ধারক, এই তার সঙ্গে এই একটা ধারক, এই 4টে ধারক আছে। এরকম যদি দিয়ে দেয় বলবো এ তো স্যার খুব সহজ, কারণ সবকটা কিসে আছে? শ্রেণী সমবায়, যোগ করে দেবো। কিন্তু না, দাঁড়াও, এখনও ছবিটা শেষ হয়নি।
ছবিটা কি বলছে, এরপরে বলছে এই জায়গা থেকে একটা তার এই গেল রে, দেখো দিনে কি জটিল করে দিল ব্যাপারটা, এই দিয়ে দিয়েছে, হয়েছে। আর একটা কোথা থেকে দিয়েছে, এই জায়গা থেকে বলছে এটা হচ্ছে এ বিন্দু আর এটা বি বিন্দু। বলেছে এ আর বি বিন্দুর মধ্যে তুল্য ধারকত্ব বের করতে, এদের প্রত্যেকের মান সি বলে দিয়েছে। প্রতিটি ধারকত্ব কত, প্রতিটি ধারকত্ব হলো সি। ধারকত্ব সি বলেই দিয়েছে। কি করে করব, আচ্ছা এদের নাম দিয়ে, এটা হচ্ছে 1 নম্বর ধারক, এটা 2 নম্বর ধারক, এটা 3 নম্বর ধারক, আর এটা 4 নম্বর ধারক। আমি দেখতে পাচ্ছি 1 নম্বর ধারক, দেখো এই 4 নম্বর ধারকের একটা প্লেট কোথায় আছে, বি বিন্দুতে আছে, আর আরেকটা প্লেট কোথায় আছে, এই যে এই প্লেটটা দেখো কোথায় আছে, বি বিন্দুতে আছে। আর এই প্লেটটা কোথায় আছে, এই প্লেটটা এই পথে গিয়েছে, গিয়ে এ বিন্দুতে যুক্ত আছে। অর্থাৎ আমি এই ছবিটাকে যদি একটু চেঞ্জ করি, একটা এ বিন্দু এখানটায় নাম দিলাম, এই ছবিটাকে চেঞ্জ করছি, এখানটা একটা বি বিন্দু নাম দিলাম। দেখতে পাচ্ছি 4 নম্বর ধারকটা, এই যে 4 নম্বর ধারকটা দেখো এ আর বি বিন্দুর মধ্যে যুক্ত আছে। এই যে একটা প্লেট আছে এ বি বিন্দুতে, আর এই প্লেটটা, এই যে এই প্লেটটা আছে বি বিন্দুতে, আর এই ক্রস প্লেটটা কোথায় আছে, এ বিন্দুতে। এটা হচ্ছে, এটা বি আর এটা ক্রসটা এ বিন্দুতে জুড়ে দিলাম, 4 নম্বর ধারক হয়ে গেল। আর এই যে 3টে ধারক 1 2 3, এর একটা পয়েন্ট কোথায় আছে, এটা বি পয়েন্ট, মানে বললাম যত দূর পর্যন্ত দিতে পারি, ট্রো করে গেলাম, এই গেলাম, এটাও বি বিন্দু নাম দিতে পারি। ফলে আমরা দেখতে পাচ্ছি এই 3টে ধারক পরপর শ্রেণীতে আছে, তাদের একটা প্রান্ত এ বিন্দুতে, একটা প্রান্ত বি বিন্দুতে। মানে এর পরের ছবিটা এরকম দেখো, 1 2 3, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। দেখো 1 নম্বরে একটা প্লেট এ বিন্দুতে ছিল, আর একটা প্লেট কোথায় ছিল, বি বিন্দুতে। এবার আমরা নিশ্চয়ই করতে পারবো এই দুটোকে পরের স্টেপে কি করে দিতে পারি। পরের স্টেপে এটা যেমন ছিল, এই 3টেকে আমরা কি করতে পারি, শ্রেণী সমবায় আছে, তুল্য ধারকত্ব বের করব। শ্রেণী সমবায় থাকলে তুল্য ধারকত্ব কত হবে, ওটা যেমন সি ছিল থাকলো, ওই 3টের পরিবর্তে একটা বসাবো, সেটার মান কত হয় দেখি, এই পাশে গণনা করে দেখায় কত হয়, 1/CS সমান কত, 1/C প্লাস 1/C। কেন, প্রতিটি ধারকের ধারকত্ব কত বলেছিল, সি করে, সি করলে কত আসবে, 1/CS সমান 3/C। ভুল করে সবাই এখানটায় 3/C বসিয়ে দেয়, 3/C হবে কি, হবে না। কেন হবে না, কারণ এটা 1/CS, তো আমাদের কি বের করতে হবে, CS সমান কত হবে, C/3, উল্টে যাবে, 3/C নয়, C/3। অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু এই জায়গাটায় ভুল করে, CS এর জায়গায় C/3 না লিখে 3/C লেখে। তাহলে এটা কী হলো, C/3। এবার দেখো এই দুটো কিসে আছে, এই দুটো এ আর বি বিন্দুর মধ্যে কিভাবে আছে, সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় থাকলে তুল্য ধারকত্ব কত হবে, যোগ করে দেবো, যোগ করলে কত আসবে, যোগ করলে আসবে সি যুক্ত কত আসবে, এই যে সি আর C/3 যোগ করলে কত আসছে, 4C/3। এই হয়ে গেল তুল্য ধারকত্ব। তাহলে দেখো আমরা কতগুলো সমবায়ের ছবি সমাধান করলাম, আরও অসংখ্য আছে। আমি আরও একটা চেষ্টা করবো, আরও একটা পাঠ করার। এই পাঠটা অনেক বড় হয়ে গেল, পরের পাঠে আরও কিছু ছবি দিয়ে সমস্যার সমাধান করব। তার আগে তোমাদের যদি কিছু সমস্যা থাকে, এরকম সমবায় সংক্রান্ত কোনো ছবির সমস্যা থাকে, তোমরা সেটা ছবি তুলে ওই যে পলাশ ফিজিক্স টেলিগ্রাম গ্রুপ আছে, ওই গ্রুপে পাঠালে আমি পরবর্তী যে পাঠটা করব, সেই পাঠে তোমাদের সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করব।